কুচুমের স্নান করা হয়ে গেছে, আজকে আছে কলকাতায় ওদের ম্যাচ। তা কলকাতায় বেরিয়ে যাবে, ওকে টিফিনটা বানিয়ে দিয়েছে, একটা টিফিন খেয়ে যাবে আর একটা টিফিন নিয়ে যাবে। প্রভু বেরিয়ে গেছে, তবে চলে আসবে, মানে টিফিনটা খেয়ে বেরিয়ে গেছে, তবে আধ ঘন্টার মধ্যে চলে আসবে, আবার দুপুরবেলা খেয়ে দিয়ে বেরোবে। সুতরাং এখন আর রান্নার চাপ নেই। নতুন যারা আছো তাদের উদ্দেশ্যে বলছি, পুরনো বন্ধুরা তো আমার জানোই যে নেপাল বেড়াতে গেছিলাম, তা আস্তে আস্তে তো এতদিন লেগে গেল। অম্বুবাচীর পরে যে জিনিসটা অতি অবশ্যই করা দরকার সেটা করতে পারিনি, আর মাও করতে পারিনি, কেননা মা সংসার সামলাবে না, এইসবগুলো করবে। মা আমাকে বলেছিল, আমি বললাম আমি আগে ফিরি, তারপরে আস্তে আস্তে করবো। তা অম্বুবাচীর পরেই, মানে শেষ হয়ে যাবার পরে আমি প্রত্যেক বছরই কী করি বলো তো, সমস্ত ঠাকুর ঘরটা ডিপ ক্লিন করি। ডিপ ক্লিন শুধু অম্বুবাচীর পরে করি না, এতদিন তোমরা তো দেখেইছো যে শ্রাবণীর 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে, বিশেষত ঠাকুর ঘরে। তা ডিপ ক্লিন করি বিশেষ বিশেষ অনুষ্ঠানের ঠিক আগে, বিশেষ বিশেষ দিনগুলোর ঠিক আগের দিন, কিন্তু সেইগুলো হয়তো কোনোবারে করা হয়ে ওঠে না। কিন্তু অম্বুবাচীর পরে ম্যান্ডেটারি অবশ্যই করি, অবশ্যই করি, এবং অবশ্যই করা উচিত প্রত্যেকটা গৃহিণীকে। প্রত্যেকটা ঠাকুর মানে মন্দির বলো, প্রত্যেকটা গৃহস্থিতেই বলো, এই কাজটা করা হয়। প্রত্যেকটা মন্দিরেই মায়ের পোশাক পাল্টে দেওয়া হয়, মাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, মন্দির পরিষ্কার করা হয়। তাহলে আমাদের সংসারটাও তো একটা মন্দির, নয় কি? আমরা যদি ভেবে থাকি যে আমাদের সংসারটাও একটা মন্দির, তাহলে এটা অবশ্যই করা দরকার, এবং এটা করা দরকার, এটা তন্ত্রমতেই করা দরকার। দেখো, তোমাদের অনেককেই বলেছি আমি যে তন্ত্রমত আছে আর শাস্ত্রমত আছে। তন্ত্রমতে কিছু কিছু জিনিস অবশ্যই করতে হয়, আর শাস্ত্রমতে তো আমরা অনেকেই জানি শাস্ত্রমতে তো করতে হয়। আমরা যেরকম নিজেদের জীবনের ক্ষেত্রে, আমার গুরুদেব বলতেন, তোরা যেরকম তোদের নিজেদের জীবনের ক্ষেত্রে নিজেরাই বিপদ ডেকে নিয়ে আসিস, দূর ছাড় তো, যা ওসব কিছু হয় না, যা হবে হবে দেখা যাবে, এই বলে অনেক কিছু যেগুলো খাওয়ার নয়, উপযুক্ত জিনিস নয় শরীরের পক্ষে, সেগুলো তোরা খাস। যেগুলো করার উপযুক্ত নয় সেগুলো করিস, তার ফলে কী হয়, নিজেদের বিপদ যেমন তোরা নিজেরা ডেকে নিয়ে আসিস, ঠিক তেমনি এইগুলো যদি অনেকে বলে দূর করে কি হবে, না করলেও কিছু হবে না। দেখো, কি হবে না হবে তার ঊর্ধ্বে যদি করেই থাকি, অমঙ্গল তো কিছু হবে না, ক্ষতি তো কিছু হবে না। সুতরাং যেটা করার দরকার সেটা করা উচিত, আমি যেটা ভাবি। দেখো, আমাদের নিজেদের জীবন, এতদিন গৃহিণী জীবনে এটুকু তো জেনেছি যে যদি নিজের জীবনের ক্ষেত্রে অনাচার করি তাহলে সেই প্রভাব নিজের জীবনে পড়বে, আর যদি সংসারের ক্ষেত্রে অনাচার করি সেই প্রভাব অবশ্যই পড়বে, অবশ্যই পড়বে সংসারে। তবে হ্যাঁ, প্যানিক নয়, কুসংস্কার নয়। পরিষ্কার পরিচ্ছন্নতা কখনোই প্যানিক হতে পারে না, কুসংস্কার হতে পারে না, এটা সুন্দর সংস্কার। আমাদের নিজেদের দেহটাকে পরিষ্কার করি, আমাদের নিজেদের ঘরদোরকে পরিষ্কার করি, সুতরাং মন্দিরটাও তো তার মধ্যেই পড়ে। আর এই দেখো, এটা হচ্ছে আমার গোপাল বাবুর বেড কভার, আর এটা হচ্ছে হনুমানজির বেড কভার। এগুলোকে কেচে শুকো দিয়ে দিয়েছিলাম, 5 মিনিটের মধ্যেই প্রায় শুকিয়েই গেছে। হ্যাঁ, কেচে কুচে দেখো, ঘর মন্দির পরিষ্কার করতে করতে আমি তো এডিটিং করেছি, অনেকক্ষণ ধরে পরিষ্কার করছি, সেটাকে কেটে ছেটে অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই নিয়ে এসেছি, ততক্ষণে এগুলো কেচে কুচে শুকো দিয়ে দিয়েছি, শুকিয়ে গেছে, নতুনভাবে পেতে ফেলেছি সব কিছু। এইবার হনুমানজির জায়গা পরিষ্কার হয়ে গেছে। হনুমানজির এই যে লাল কাপড়টা গত দিনকে কেচে দিয়েছিলাম, ওটা একটু মোটা ধরনের আছে, আর ওটার অল্টারনেটিভ আমার কাছে কিছু নেই, ওই জন্য গতকাল আমি এটা কেচে দিয়েছিলাম। ওটা কাঁচা হয়ে গেছে, এটাও কাঁচা হয়ে গেল। গোপালবাবুর বিছানার চাদর পাল্টাবো। আর হ্যাঁ, গোপালবাবুর যে খাটটা আছে সেই খাটটা থেকে
ওটা আজকে পরিষ্কার করব না, ওটা কালকে করব। তবে হ্যাঁ, বেড কভারটা পাল্টে দেবো, এটাই যা। বেড কভারটা পাল্টে দিলেই মানে গোপালবাবু যে, এটা তো গোপালবাবুর দোলনা, আর গোপালবাবু যেটাতে শোয় সেই বিছানার বেড কভারটা পাল্টে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর দেখো প্রভুও চলে এসেছে, এসে বলছে আমি ঘুরে চলে এলাম, তোমার এখনও হয়নি? আমি বললাম না মেয়ে, তোমরা অনেক কাজ করো, মেয়েরা কি থোড়ি কাজ করে নাকি, মেয়েরা তো কাজ করে না। এই নিয়ে খুঁটিনাটি তো একটু হয়, স্বামী স্ত্রীর মধ্যে একটু খুঁটিনাটি হয়, খুঁটিনাটি নিয়েই সংসার, রাগ ভালোবাসা অভিমান সব নিয়েই জীবন। তা যাই হোক, উনি এসে ওনার বক্তব্য পেশ করলেন। আমি বললাম না এখনও হয়নি, এইখানে কিতকিত খেলছিলাম তো ঠাকুরের সঙ্গে, ঠাকুরের কাছে, ওই জন্য আমার একটু দেরি হয়ে গেল। হ্যাঁ, তোমাকে একটা কথা বললে তোমরা এখন 5টা কথা শোনাও, আর তুমি বলবে না? বলবে কেন, বলছো কেন? এই নিয়ে হলো। আমার মা বলছে চুপ কর দেখি, আমার মাসিমা বলছে তাই না তাই। এই নিয়ে হলো। বললাম হ্যাঁ, তোমরা তো এখন গাইবেই সাপোর্ট তোমার জামাইয়ের হয়ে। দুটো শাশুড়ি বাবু আমার দলে নয়, দুটো শাশুড়ি আছে আমার মানে জামাইয়ের দলে। ও মা গো, এই আমি বলছি বাবা ভগবান তুমি অন্তত আমার হয়ে থেকো। এই আর কি হচ্ছে। আমি বলছি বাবা তোমরাও হয়ে গেলে তোমাদের জামাইয়ের দলে? বলছে তুই তো কখন ঢুকেছিস রান্নাঘরে, ছেলেটা চলে এলো এক্ষুনি খাবে বলবে। আলো সেটা তো আমার দায়িত্ব, আমি কখন তোমার ছেলেকে খাওয়াবো। এই দেখো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে একদম, মন ও শান্তি। আর গোপালবাবুর বিছানা চাদরটা আছে, আর এইদিকে গোপালবাবুর জামা কাপড়গুলো রেখে দিয়েছি, আর এটা দিয়ে চাপা দিই। হ্যাঁ, জামা কাপড়গুলো সমস্ত গতকাল কাচা হয়ে গেছিলো, ব্যাস চাপা দিয়ে রেখে দিলাম। আর এইখানেও মোটামুটি হাতের কাছে যেগুলো নিত্য প্রয়োজন টুকিটাকি জিনিসগুলো থাকে সেগুলো ওইটাও পাল্টে দিয়েছি, ওটাও ঠিকঠাক করে রেখে দিলাম। আর আমার প্রভু আজকে ফুল তুলে দিয়েছে, আর প্রভু আজকে একটু ফুল তুলে দেবে, ফুল তুলে দিয়ে বেরিয়েছে। আর এই দেখো এই নারকোলটা পশুপতিনাথ মন্দিরে পুজো দিয়েছিলাম, ভাঙো ভাঙো করে ভাঙা আর হচ্ছে না। আমি বললাম না দেখবো, তবে ভালো আছে কি না জানি না। অনেকেই না হোটেলে এসেই ভেঙে খেয়ে ফেলেছিল, কে বলছে ভালো আছে কে বলছে ভালো নেই। আমাদের আর ভাঙা হয়নি, বাড়িতে প্রসাদ হিসেবে নিয়ে যাব। আর এই যে তোমরা অনেকেই বলেছো গোপালবাবু স্নান করানো দেখিনি শ্রাবণী, গোপালবাবুর কাছে গান শুনিনি, তুমি গান করনি। এইবার করব, আজকে শুধু এইটুকু দেখা, পরের ভিডিওতে অবশ্যই করব। সুপ্রভাত বন্ধুরা, অনেকক্ষণ পর সুপ্রভাত জানাচ্ছি। একটু সময় নষ্ট করিনি, আজকে ওয়েদারটা বেশ ভালো আছে, হাওয়া দিচ্ছে, মাঝে মাঝে ফিরফির করে বৃষ্টি পড়ছে। প্রভুকে বললাম প্রভু বাজার করে নিয়ে আসো, আনাজ বাজার কিচ্ছু নেই। আর তোমার সবজি বাগান দেখো অনেক দিন দিয়েছে, বরবটি দিয়েছে, ঢ্যাঁড়স দিয়েছে, কুমড়ো খাওয়া হয়ে গেছে, অনেক কটা কেটে কেটে খাওয়া হয়ে গেছে, আর কটা কুচি কুমড়ো আছে। তোমার সবজি বাগানও কিছু নেই, তুমি বাজার করে নিয়ে আসো। তখন কি বলছে জানো, কি ভালোই ছিলাম। আমি বলছি কোথায়? হ্যাঁ বলছে ওই তো নেপালে। আমি তাহলে আবার চলে যাও, আবার নেপালে চলে যাও। খেতে বসে হ্যাঁ এই করনি কেন সেই কারণই করো, 1000টা ফিরিস্তি দেবে, বাজারের ব্যাগটি হাতে ধরিয়ে দেবে, ব্যাস হয়ে যায়। আজকে আবার আমার বৌদিকে দিয়েই সবজি বাজারটা মাঝে মাঝে করিয়ে নিই। বৌদির ওখানে বাড়ির পাশেই একটা সবজির দোকান আছে, সুজয়ের দোকান, ওখান থেকেই করা হয়। তো ওখান থেকেই বৌদিকে বলে দিই, সুজয়কে ফোন করে দিই, সুজয় দিয়ে দেয়, বৌদি নিয়ে চলে আসে, কি কি বিল করে দেয়, বৌদি আবার গিয়ে দিয়ে দেয়। টাটকা সবজিটাও পাওয়া যায়। তা বৌদির সময় পাইনি, বৌদির মেজো মেয়ের ভাসুর মারা গেছে, তা বৌদি যাবে, ওখানে যাবে। হ্যাঁ মারা গেছে। হ্যাঁ আস্তে আস্তে হয়তো শবদেহ আস্তে আস্তে হয়তো সন্ধ্যা হয়ে যাবে, কিন্তু ওকে তাড়াতাড়ি করে কাজবাজ করতে হবে। যাও তুমি তাড়াতাড়ি করে চলে যাও, কাজবাজ করে মোটামুটি করে কাজবাজ করে তুমি চলে যাও, বেরিয়ে যাও। এই হলো, বুঝলে। চলো বাজার নিয়ে আসবে, কি রান্না হয় দেখি। আর আমি দুটো মুড়ি খেলাম, ওই যে করেছিলাম, ওই তরকা ডাল মতন করেছিলাম, ডিম দিয়ে কি সকালবেলা মুড়ি খাওয়া যায় নাকি? রুটি খেলে না আমার দিনের বেলার দিকে রুটি খেলে আমার খুব অ্যাসিড হচ্ছে,
রুটি খাইনি, আমি দুটো মুড়ি খেলাম, আমাদের নিরামিষ করেছিলাম ওই মার মাসিমণির, ওটা দিয়ে দুটো মুড়ি খেলাম। তাহলে চলো কি বাজার করে আগে দেখি, রান্নাবান্না চাপিয়ে দিই, তারপর আমার গল্প হচ্ছে, বুঝলে? আসল আজকে কাজটা, তবে এখন অনেক কাজ পেন্ডিং আছে ভাই, অনেক অনেক কটা পেন্ডিং আছে, বেড়াতে গেছিলাম, অনেক কটা পেন্ডিং আছে, আস্তে আস্তে ধীরে সুস্থে করবো, গরমটাও তো আছে বলো। চলো বাজার আসে গেছে, কি বাজার আসে গেছে দেখি। আজকে দারুণ ভালো হাওয়া দিচ্ছে, দেখো এক পশলা বৃষ্টি হয়ে গেল, দিয়ে এবার হাওয়া দিল না, সব একসঙ্গে এরকম করে বাজার নিয়ে এলে ভালো লাগে বলো। আদা নিয়ে এসেছে, আদাগুলো রোদে দিতে হবে, বর্ষাকালের আদা রোদে না দিলে নষ্ট হয়ে যাবে। আমি বলেছিলাম ছোট্ট ছোট্ট পেঁয়াজ নিয়ে আসবে, কেন বলো তো? পেঁয়াজের তরকারি বেশি খাওয়া হয় না, একটা পেঁয়াজ কাটলে নষ্ট হয়। করলা গাছ আমাদের এখন আর উচ্ছে গাছে হচ্ছে না, উচ্ছে গাছটা একটু হয়ে গেছে। কুদরি নিয়ে এসেছে, এই যে কুদরি, করলা, লেবু, কাঁচা লঙ্কা, মোটা কাঁচা লঙ্কা, সরু কাঁচা লঙ্কা, এই কাঁচা লঙ্কাগুলোই খেতে ভালো, এগুলোও ভালো হবে। কাঁকরোল, রসুন, টমেটো এই এসেছে আজকে, দেখা যাক কি হয়। কুঁদরি ভাজি করবো, কুঁদরি ভাজি, কিন্তু এগুলোকে আলাদা করতেই জান খতম। সেই ছোট ছোট কোয়া রসুন, বলে বড় কোয়া রসুন পাওয়া যায় না, ছোট ছোট কোয়া রসুন, বিরক্ত লাগে। হ্যাঁ গো, এখানে পাওয়া যায় না, বলে বড় কোয়া রসুন পাওয়া যায় না, বিরক্ত লাগে ছোট কোয়া রসুন করতে। আদাটা রাখি এখন, আদাটা রোদে দিতে হবে, রোদে না দিলে আদা নষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে আদা রসুনের ডাব্বা আমার। হ্যাঁ, যদি বর্ষা না হয় ঠিকঠাক, অতিরিক্ত বর্ষাতেও আনাজের দাম বেড়ে যায়, বর্ষা না হলেও আনাজের দাম বেড়ে যায়। যখন আনবে না গাদা গুচ্ছে পেঁয়াজ। আলুগুলো চিমড়ে মরা হয়ে গেছে, তবে হ্যাঁ ভালো আলু নিয়ে আসতে বলতে হবে, এই কটা শেষ করে দিই, তাহলে এদের গাদে ভালো আলু রাখলে ভালো আলুগুলো নষ্ট হয়ে যাবে। আজকে জানলা না খুলেও রান্না করে যাচ্ছে না, জানলা খুললেও দেখেছো কি হাওয়া দিচ্ছে আজকে। কুদরি তোমরা কি করে রান্না করো বলবে, আমি না নতুন কুদরি খেতে শিখেছি, আগে খেতাম না। তারপরে একটা জায়গায় দেখলাম, মানে ইউটিউবেই একজন দেখলাম কুদরি ভাজছে, মানে ওই ফুড ব্লগারদের মানে ও ইটিং শো করে, মানে কুকিং আর ইটিং একসঙ্গে করে। তা দেখলাম বেশ ভাজলো, আর খাবার সময়ও বেশ দেখলাম মানে ভালোই লাগছে। দেখবে যখন খেতে ইচ্ছা না করে না, তখন মাঝে মাঝে ওই ইটিং শোগুলো দেখলে খেতে ইচ্ছা করে। নুন হলুদ তো মাখিয়ে রাখলে ভালো হতো, কাটতেই ভাই কতক্ষণ লেগে গেল, তারপরে এর ভিতরে লাল লাল হয়ে গেলো, সেগুলো বাদ গেল। এর মধ্যে কি নোংরা লেগেছিল, সেগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম, চটকে ধুতে তাহলে এগুলো তো মাটিতে থাকা জিনিস, অনেক সময় তো ওপরে হয় না, লতিয়েও হয়। আর এখানে ডালটা কাঁচা লঙ্কা নুন মিষ্টি দিয়ে একটুখানি ঘুরিয়ে নেব, দিয়ে বড়া করব, দিয়ে তরকারি করব। তো দেখলাম এইরকমই ভাজলো, শুকনো লঙ্কা দিল আর কালো জিরে ফোড়ন দিল, দিয়ে ভাজলো, দিয়ে শেষে নামাবার আগে কাঁচা লঙ্কা কুচি আর সামান্য নুন মিষ্টি দিল আর কি। ওটাই শিখেছি, এখন ওটাই করছি ওটাই মোটামুটি শিখেছি, শেখার কোনো শেষ নাই। শেখার ইচ্ছা বৃথা তাই নাকি? না, শেখার ইচ্ছা সব সময় রাখতে হয়। বলে না জানার কোনো শেষ নাই, জানার ইচ্ছা বৃথা তাই, জানতেও হবে শিখতেও হবে।
আজকে প্রভুর নয়, আজকে আমারই খেতে ইচ্ছা হয়েছে। কী খেতে ইচ্ছা হয়েছে বলতো? কলমি শাক। মা আর মাসিমণি বলছে কুদরি ভাজবি আবার কলমি শাক ভাজা করবি। আমি বললাম হ্যাঁ। তোমরা খাবে না? বলছি না, কুদরি ভাজা আবার কলমি শাক ভাজা। আসলে আমার মা, আমার মামার বাড়ির লোকেরা একটু শাক সবজি খুব কম পছন্দ করে। ওরা কি পছন্দ করে বলো তো? পোস্ত, মাছ, হ্যাঁ মানে এইসব জিনিসগুলো, মানে শাক সবজির দিকে খুব কম যায় প্রত্যেকটি সদস্য। আর সেই বাড়ির সদস্য ওই যে আমার মা আর মাসিমণি। হ্যাঁ, এখন অবশ্য নয়, আমার মাসিমণি পার্মানেন্ট সদস্য, কিন্তু আমার মা তো ওই বাড়িরই মেয়ে। তার ফলে কী হয় বলো তো, এই একদম শাক পাতা খেত না। আর আমার বাবা ভীষণ পরিমাণে রেগে যেত, যে শাক পাতা খাও না কেন? আমার মা কী করতো জানো? পোস্তর বড়া দিয়ে খালি ভাত খেত। তখন আর্থিক অবস্থা খুব খারাপ ছিল, বাবা প্রতিদিন মাছ কিনতে পারতো না। তখন পোস্তর দামটা কম ছিল, খালি পোস্তর বড়া দিয়ে আমার মা ভাত খেত। ও দুজনেই বলছে আমরা কেউ খাবো না। আর তোমরা যখন খাবে না তাহলে পেঁয়াজ রসুন দিয়ে অল্প একটুখানি করি, পেঁয়াজ রসুন দিয়ে রান্না করব। আমার খেতে ইচ্ছা হয়েছে, খুব খেতে ইচ্ছা হয়েছে। সে বীরভূম গেছিলাম কিছুদিন আগে, একটা হোটেলে খেলাম, সে তো তোমরা দেখলেই। এত সুন্দর করে রান্না করেছিল না ওই কলমি শাকটা পেঁয়াজ রসুন দিয়ে, কি ভালো লেগেছিল। আমার তবে থেকে ইচ্ছা হচ্ছে যে পেঁয়াজ রসুন দিয়ে কলমি শাক খাবো। তাছাড়াও ওই যে ইটিং শোটা দেখি, কুকিং অ্যান্ড ইটিং, ওই মহিলাও আমি দেখি সাধারণ সাধারণ রান্নাগুলো করে, আর কী মজাদার করে খায়, কী মজাদার করে খায়। হ্যাঁ, আমার না দেখে খুব ইচ্ছা হয় না এরকম করে রান্না করব। আর দেখো, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, অল্প একটু পাঁচ ফোড়নও দিয়েছি, পেঁয়াজ ফোড়ন দিয়েছি, আর তোমার একটু তেলেতে দেখি হলুদ দেয়, হলুদ দিয়ে শাকগুলো দেয়। হ্যাঁ, তার ফলে কী হয়, ওই শাকগুলো একটু কালচে কালচে ভাবটা থাকে না, বেশ ভালো লাগে। দিয়ে দেখো এবার নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো, অল্প একটুখানি জল ছিটিয়ে ঢাকা দিয়ে দেবো। তোমরা হয়তো বলবে যে শাকগুলো তো জাপ কুচোনোর মতন কুচিয়েছো শ্রাবণী, আর একটু কুচোলে হতো না? না গো, এই শাকগুলো ভাজা করে বউটা ওরকম করেই খায়, আর আমি বীরভূমে এরকম করেই খেয়েছিলাম, ওর জন্যে আমার ইচ্ছা হয়েছে, বুঝলে? না হলে শাকগুলো কুচো কুচো করে নেওয়াই যেত, কিন্তু আমি করিনি, ওরকমভাবেই খাবো বলে। কি ভালো লেবু চিপে কি সুন্দর করে খায় জানো, আমার না দেখে খুব ইচ্ছা হয়। তোমরা হয়তো বলবে তাই, আমি যে হ্যাঁ গো, আমার না খুব যখন খেতে ইচ্ছা হয় না, হ্যাঁ তখন আমি মানে কি বলবো, অপরের খাওয়া দেখি, দিয়ে সেটা রান্না করি। আর দেখো লম্বা লম্বা হয়েছে, তবে প্রত্যেকটা ডাঁটি কিন্তু কচি তো, আর তোমার ঘরের তো প্রত্যেকটা ডাঁটি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই দেখো বড়া করেছি, বড়া দিয়ে আলু দিয়ে, বড়া বলতে কি ওই তোমার ছোলার ডালের বড়া। আর সকালবেলায় করেছিলাম রুটি আর তরকার ডাল, মা আর মাসিমণি নিরামিষ, আর কুচুমদের ডিম দিয়ে করে দিয়েছিলাম। কুতরি ভাজা, ওই তরকার ডাল অল্প একটুখানি রয়ে গেছে, আর তোমার ডিমের কারি আমার, মাসিমণির আর প্রভুর, তিনজনকার তিনটে আছে। আর কুচুমকে ডিম সিদ্ধ করে দিয়ে দিয়েছি, মানে খোলা না ছাড়িয়ে দিয়ে দিয়েছি, ও টিফিনে নিয়ে গেছে। এই হয়েছে আজকের রান্না। নেপাল থেকে ঘুরে এসে মুখ পুরো কালো হয়ে গেছে, এত রোদ ওখানে। আর এই নাইটিটা যখন কিনছিলাম তখন হাসি পাচ্ছিল, যদি বিজেপি জিতে যায় তাহলে বলবে এই বাবা বিজেপি জিতে গেছে বলে নাইটিটা পরেছো নাকি। নাইটিটা অনেক দিন আগে কিনেছি কিন্তু পরতে পারিনি। হ্যাঁ, আর নাইটিটা যখন কিনেছিলাম তখন ভেবেছিলাম ভালো হবে না, কিন্তু খুব নরম একদম, মানে এটা খুব ভালো হয়েছে, মানে নরম সরম একদম নরম। তো যাই হোক, তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো, মানে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করেছো, তা এই স্ক্রিনশট রেখে দেওয়ার চেষ্টা করছি, স্ক্রিনশট থাকবে। হ্যাঁ, সব একবারে দিয়ে দেবো। তবে হ্যাঁ, একজন অনেক দিন থেকে বলছে নীল গণেশ রাখবো কি না, নীল গণেশ পুজো করবো কি না। মাথায় কোথা থেকে আসছে? নীল গণেশের কথা মাথায় নিয়েই আসবে না। নীল গণেশ হচ্ছে উচ্ছিষ্ট গণেশ বলা হয়, নীল গণেশ পুজো হয় না। অনেক রঙের গণেশ পুজো হয়, বিভিন্ন গণেশের মানে মাহাত্ম্য বিভিন্ন রকম থাকে, মানে মানে কি বলবো, এক একটা গণেশের মাহাত্ম্য এক এক রকমের, মাহাত্ম্য একই কিন্তু কি বলবো, এফেক্ট যেটাকে বলে, মাহাত্ম্য ঠিক বলে না, এফেক্ট যেটা বলে সেটা এক এক রকমের। নীল গণেশ আসছে কোথা থেকে? দেখো, গৃহস্থী হয়ে নীল গণেশের কথা চিন্তাই করবে না। নীল গণেশ
পুজোর বিধি একদম অন্য রকম। উচ্ছিষ্ট গণেশ বলা হয়, আর এবং মানে কি বলবো, এর ধারাকারাও অন্য রকমের। এটা বিশেষত, এটা মানে কোনো তন্ত্র সাধকরা এই নীল গণেশ পুজো করে। কোনো তন্ত্র সাধনা করছে বা কোনো কিছু থেকে কেউ নিষ্কৃতি পেতে চায়, কোনো অশুভ জিনিস থেকে কেউ নিষ্কৃতি পেতে চায়, সেইখানে কিন্তু নীল গণেশ পুজো হয়, বুঝলে। নীল গণেশ পুজো আমাদের গৃহস্থীরা তো করবেই না, কোনো মন্দিরেও সেরকমভাবে নীল গণেশ পুজো হয় না। তবে হ্যাঁ, নীল গণেশ পুজো হয় না বললে ভুল হবে, ওই ক্ষেত্রেই হয় যেটা মানে তান্ত্রিক মতে হয়। নীল গণেশ আমাদের গৃহস্থে পুজো হয় না। দেখো, আমার যেটা জানা আছে সেটা বললাম, তোমার যদি অন্য জায়গা থেকে জানার ইচ্ছে হয় তুমি অবশ্যই জানতে পারো। নীল গণেশ কখনই পুজো করবে না। হ্যাঁ, আর এক বন্ধু জিজ্ঞাসা করেছো, তোমরা আমার ভিডিওগুলো দেখোই না। আমি কতবার বলেছি ঝাঁটা কবে কিনতে হয়, ঝাঁটা কবে বাড়ি থেকে বার করতে হয়। দেখো, শ্রাবণী বলবে ঝাঁটা কবে কিনতে হয়, ভুলে গেছি। ঝাঁটা কিনবে অমাবস্যা, মানে কৃষ্ণপক্ষ দেখে, অমাবস্যার দিন দেখে। আর তোমার মঙ্গলবার ঝাঁটা কেনা খুব শুভ। তারপরে তোমার বৃহস্পতিবারও ঝাঁটা কিনে নিয়ে আসা খুব শুভ। কিন্তু বৃহস্পতিবার, মঙ্গলবার এইগুলোতে ঝাঁটা তুমি বাইরে বার করবে না। আমরা বাইরে মানে কাউকেই বার করা উচিত নয়। পুরনো ঝাঁটা হলে সেটা রেখে দেওয়া উচিত ভালো জায়গায়। হ্যাঁ, কৃষ্ণপক্ষ দেখে কিনবে, মঙ্গলবার দেখে কিনবে, খুব শুভ হয়। কৃষ্ণপক্ষের মঙ্গলবার দেখে ঝাঁটা কিনবে, খুব ভালো হয়। আর তোমার অমাবস্যা, একাদশীতেও ঝাঁটা কেনা যায়। কিন্তু দেখো, শনিবার ঝাঁটা কেনা খুব শুভ। যদি তোমার 7.5 না চলে, যাদের 7.5 চলছে, যেমন মীন রাশি, কুম্ভ রাশি, এদের 7.5 চলছে, এদের কিন্তু শনিবার দিন ঝাঁটা কোনো মতেই কেনা যাবে না। কিন্তু শনিবার দিন যদি তুমি 7.5 মধ্যে না পড়ো, হ্যাঁ, শনিবার তোমার জন্ম যদি না হয়, তাহলে তুমি অবশ্যই শনিবার দিনও ঝাঁটা কিনতে পারো। বুঝলে? বোঝাতে পারলাম? আর একজন কি বলেছো, আমি প্রশ্নটা ভুলে গেলাম। হ্যাঁ, প্রদীপের মন্ত্র, প্রদীপের মন্ত্র, ধূপের মন্ত্র, ওরে বাবা আমি অনেকবার বলে দিয়েছি। আবার বলছো উদ্ধার করে ফেলেছি শ্রাবণী, তবুও তুমি একবার বলে দিও যখন আমি পুজো করব। হ্যাঁ, যদি এই নেক্সট ভিডিওই মানে 1-2টো ভিডিও একটু খেয়াল করে দেখবে। হ্যাঁ, মোটামুটি খেয়াল একটুখানি টাচে থাকবে। দেখবে আমি পুজো করার সময় বলবে, তুমি বলেছি তুমি মুখে বলে দিও, আমি বলে দেবো। আমি লিখে কিন্তু দিয়েছি, ডেসক্রিপশন বক্সেও লিখে দিয়েছি। ধূপের মন্ত্র, প্রদীপের মন্ত্র আমি কিন্তু লিখে দিয়েছি। তোমরা আমার ভিডিওগুলো দেখোই না ভালো করে। কত কষ্ট করে আমি তোমাদের জন্য ভিডিও বানাই, কত কষ্ট করে দিই, তোমরা দেখো না। হলো, ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে। দেখা হচ্ছে পরের ভিডিও। খুব ভালো থাকবে, একটু সুস্থ থাকবে। আজ আছি বন্ধুরা, টাটা।